আমরা দেখছিলাম হলো জড়তার ভ্রামক, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এই মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আমি বেশ কিছু কথা বলেছিলাম লাস্ট ক্লাসে। আমি তোমাদের বলেছিলাম যে জড়তার ভ্রামকটা কি ছিল। জড়তার ভ্রামক ছিল হচ্ছে তোমার একটা বস্তুর, এটা স্থির বস্তুর আর কি, একটা স্থির বস্তুর হচ্ছে মানে জড়তার ভ্রামকটা আবার যদি শুধুমাত্র জড়তা নিয়ে কথা বলি, মানে জড়তার জিনিসটা কি ছিল? জড়তা জিনিসটা ছিল তোমার হচ্ছে এরকম যে একটা স্থির বস্তু, একটা স্থির বস্তু চিরজীবন স্থির থাকতে চায়, আর একটা তোমার হচ্ছে গতিশীল বস্তু, সে চিরজীবন গতিশীল থাকতে চায়, তাই না? তাকে যদি কোনো আমরা এক্সট্রা কোনো ফোর্স না দেই, তাহলে সে কি চাবে? সে চাবে সে যেন স্থির থাকে, আর সে চাবে কি? সে যেন গতিশীল থাকে। অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল হওয়ার প্রবণতা, মানে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? জড়তা বলে। আর জড়তা ভ্রামক কি ছিল? মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কি ছিল? মোমেন্ট অফ ইনার্শিয়া এটা ছিল যে এখানে জাস্ট এই গতিশীলের জায়গায়, এই গতিশীলের জায়গায় কি হবে? এই গতিশীলের জায়গায় তোমার হবে হচ্ছে ঘূর্ণন। অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, আর ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণায়মান থাকতে চাওয়ার প্রবণতা। এটাকে বলা হয় তোমার কি? মোমেন্ট অফ ইনার্শিয়া, বা তোমার হচ্ছে জড়তার ভ্রামক। মানে জাস্ট এখানে জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা, যেখানে গতিশীলের জায়গায় এটাও গতিশীল এটাও গতিশীল, বাট এখানে এটা একটা রৈখিক বেগ বা একটা রৈখিক গতি, আর এখানে তোমার এটা একটা কৌণিক গতি। অর্থাৎ এটা তোমার হচ্ছে ঘূর্ণন গতি আর কি, ঠিক আছে? তো এখানে এটা জাস্ট পার্থক্যটা, মানে প্রবণতা একটা, ঠিক আছে? সাম কাইন্ড অফ অ্যাটেম্পশন। তো এখানে এই যে তার যে অ্যাটেম্পটা, সেইটা এটা হচ্ছে মেইনলি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল। এখানে আমাদের বিভিন্ন রকমের ফর্মুলা আমরা দেখেছিলাম, বিভিন্ন শেপের বস্তুর জন্য, বিভিন্ন শেপের কণার জন্য আমরা ফর্মুলা দেখেছি। আমরা দেখেছিলাম যে কণার জন্য হয় তোমার হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এবার তোমার হচ্ছে বস্তুর জন্য হয় তোমার হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, ওয়ার কে ইজ ইকুয়াল টু চক্রগতি ব্যাসার্ধ, তাই না? অর্থাৎ একটা বস্তুর সকল কণার একটা ইকুইভ্যালেন্ট একটা রেডিয়াস, এটাকে বলতেছে আমরা কি বলতো? চক্রগতি ব্যাসার্ধ। এখানে বস্তুর শেপ যদি তোমার ইররেগুলার শেপ হয়, যেমন আমরা দেখছিলাম হচ্ছে একটা কেটলি, ঠিক আছে? তো এই কেটলির ক্ষেত্রে হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা যেটা ছিল সেটা তোমার হচ্ছে যে আই ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। মানে এখানে যতগুলো কর্ণ থাকবে, এখানে আই এর ভ্যালু তোমার হচ্ছে তত সংখ্যক হবে, অর্থাৎ এন সংখ্যক আই থাকবে, তাই না? তো এখানে কি কি দেখছিলাম আমরা একটু খেয়াল করে দেখি। আমরা এরকম দেখছিলাম, তোমাদের এই পিডিএফটা আমি অলরেডি আপডেট করে দিছি, এখানে আমাদের আরো কিছু আমি অ্যাড করছি। যেমন দেখো এই যে একটা কেটলির জন্য আমার কিন্তু এখানে কোনো সূত্র নাই, বা যদি আমার একটা চাকতি আসে, সেই চাকতি যদি আবার নিরেট চাকতি হয়, নিরেট চাকতির ক্ষেত্রে কি হবে? এটা সূত্র হয়ে যাবে আই ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। দেন তোমার হচ্ছে যদি সে একটা নিরেট গোলক হয়, এখানে দেখতে মনে হচ্ছে যে এটা তোমার দেখতে মনে হচ্ছে এটা ফাঁপা, এটা দেখতে মনে হচ্ছে ফাঁপা, অ্যাকচুয়ালি এটা ফাঁপা না। এটা তোমার জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের জাস্ট এভাবে করে এটা ইয়ে করে দিচ্ছি, বাট এটা তোমার হচ্ছে একটা নিরেট গোলক, ঠিক আছে? একটা নিরেট গোলক, আর এটা তোমার একটা ফাঁপা গোলক। তো যখন নিরেট হবে তখন তোমার 2/5 হবে, আর যখন ফাঁপা হবে তখন তোমার 2/3 হবে। এন্ড যখন তোমার এটা একটা ফাঁপা চাকতি হবে তখন আবার সেটা এম আর স্কোয়ার হবে, ঠিক আছে? এখানে কোনো ধরনের হাফ আসবে না। এখানে হাফটা কি, এই 2/5টা কি, এগুলো তোমার হচ্ছে সব ধ্রুবক। ওই যে আমি তোমাদের বলতেছিলাম যে আই সমানুপাতিক এম আর স্কোয়ার, এই যে আই সমানুপাতিক এম আর স্কোয়ার যেটা তোমাদের বলতেছিলাম, সরি, আই সমানুপাতিক এম আর স্কোয়ার। এখানে এই সমানুপাতিকটা উঠালে কি বসবে? যে আই ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক কে দিলাম, দেন এম আর স্কোয়ার। এখানে কে এর ভ্যালু মানে তোমার হচ্ছে কিছুর উপর নির্ভর করবে বলতো? কে নির্ভর করবে তোমার হচ্ছে ভর কেন্দ্রের উপর, তাই না? ভর কেন্দ্রের উপর নির্ভর করবে। অর্থাৎ ভর কেন্দ্র যদি এদিক ওদিক সরে যায়, তাহলে তোমার হচ্ছে তার কে এর ভ্যালুটা কিছুটা চেঞ্জ আসবে, ঠিক আছে? ঠিক তেমন এখানে কিছুটা চেঞ্জ আসছে। তো এখানে এরকম করে আসে যে যখন তোমার একটা দণ্ড হবে, সেই দণ্ডের মাঝখান বরাবর অক্ষ নিলে, মাঝখান মানে এই তোমার হচ্ছে মিডল অ্যাক্সিস বরাবর একটা অভিলম্ব বরাবর যদি সে ঘুরে, তাহলে তোমার I/12 হবে, আর যদি 1/12 হবে, আর যদি তোমার হচ্ছে এক প্রান্তকে কেন্দ্র করে একটা অক্ষ নিয়ে ঘুরে, তাহলে তোমার 1/3 হবে। এভাবে করে আমাদের বেশ কিছু ফর্মুলা আসছে। আমাদের চতুর্ভুজ প্লেট ছিল, এখানে তোমার দেখছি হচ্ছে যে আমার দৈর্ঘ্য প্রস্থ, তাই না? আমরা এরকম একটা ম্যাথও দেখছিলাম। তো এরকম করে আসলে আমাদের মেইনলি ম্যাথগুলো এখানে আমরা দেখছিলাম। এরপর আমরা এখন আসবো, সেটা হচ্ছে যে আমরা অলরেডি এই ম্যাথগুলো দেখছি, তাই না? আমরা অলরেডি এই ম্যাথগুলো দেখছি। আমরা এখন এখান থেকে আসি, যে আমাদের লাস্ট ক্লাসের টপিক থেকে আমরা এখন এখানে আসবো, লম্ব অক্ষ উপপাদ্য। আমাদের জড়তা ভ্রামকের জন্য মোট দুটো উপপাদ্য সেট করা আছে। এখন এই দুটো উপপাদ্যগুলো কি সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? তো উপপাদ্যগুলো আসলে তোমাদেরকে আমি প্রুফ করে দেখাবো। যদিও আমাদের প্রুফটা লাগবে না, তারপর তোমাদেরকে আমি এটা শিখাবো। বিকজ কেন শিখাবো? কারণ হচ্ছে যে তোমরা আসলে বিষয়গুলো অনেক সময় কি ভাবো যে অনেকগুলো ক্রিটিক্যাল, অনেক সময় ক্রিটিক্যাল তোমার ভেবে ফেলো জিনিসগুলো, ঠিক আছে? তোমাদের হয়তো বইতে এটা তোমাদের প্রুফটা দেওয়া আছে, তোমাদের বইতে অনেক প্রুফই দেওয়া আছে। লাইক তোমাদের হচ্ছে, যেমন তোমাদেরকে যদি আমি একটু বলি এখানে, যে এখানে খেয়াল করে দেখো, এই যে তোমাদের এই যে ফর্মুলাটা, এই যে I = 1/3 ml স্কয়ার, এই ফর্মুলাটা প্রুফ কিন্তু তোমাদের বইতে আছে, তাই না? তোমাদের বইতে কিন্তু ইসা স্যারের বইতে কিন্তু ফর্মুলা প্রুফটা আছে, তাই না?
সো এই প্রুফটা কিন্তু আমাদের লাগবে না। তো তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছিলা যে ভাইয়া এটা ইনবক্সে কোশ্চেন করছিল যে ভাইয়া এটা কি আমার প্রুফটা কি শিখতে হবে, আমি বলছি না এটা শিখতে হবে না। তো যেটা শিখতে হবে না এটা তোমার দরকার নেই, ঠিক তেমন উপপাদ্যের প্রুফটা তোমার শেখার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। তারপর তোমাদের সামনে একবার দেখাই দিই, ঠিক আছে। আসলে অ্যাপ্লিকেশন শিখাই মেনলি প্রয়োজন আসলে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন শিখতে পারলে তোমাদের মেনলি হয়ে যাবে, জানেন কিভাবে আসলে অঙ্কগুলো করতে হবে এটা শিখতে পারলে তোমাদের মোটামুটি আসলে এখানে হয়ে যাবে, এখানে তেমন কোনো আসলে প্রবলেম হওয়ার কথা না। তারপর জাস্ট একবার দেখাই দিই, ঠিক আছে। চলো আমরা দেখি তাহলে। সবার আগে যেটা দেখবো সেটা তোমার হচ্ছে যে দুইটা থিওরেম আছে আমার এখানে, দুইটা এক্সেস থিওরেম আছে। একটা তোমার হচ্ছে পারপেন্ডিকুলার এক্সেস থিওরেম, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কি পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার এক্সেস থিওরেম। এই থিওরেমটা কি, এই থিওরেমটাকে বাংলাকে কি বলে, বাংলায় তোমার বলে হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, ঠিক আছে, লম্ব অক্ষ উপপাদ্য। তখন এই যে লম্ব অক্ষ উপপাদ্য অর্থাৎ পারপেন্ডিকুলার থিওরেম যেটা, এখন এই উপপাদ্যের আসলে ঘটনাটা কি বলছে তারা, এখন এখানে আসলে কি বুঝাইছে তারা, সেটা হচ্ছে সাপোজ ধরো যে একটা বস্তু, তুমি যদি একটা বস্তুকে সাপোজ ধরো যে তুমি হচ্ছে একটা ফিডের স্পিনারকে, ঠিক আছে, তুমি একটা ফিডের স্পিনারকে সাপোজ ধরো যে তোমার হাতে নিছো, তোমার হাতে নিয়ে ঘোরাচ্ছ। এখন তুমি বলো তো যে আমাদের অ্যাক্সিস কয়টা, আমাদের নর্মাল লাইফে অ্যাক্সিস কয়টা, অবভিয়াসলি 3 ডাইমেনশনাল অ্যাক্সিস, 3D অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাই না। এখন এই বস্তুটাকে তুমি এখন তিনটা ভাবে ঘোরাতে পারো। তুমি এই বস্তুটাকে এক্স অ্যাক্সিস বরাবর ঘোরাতে পারো, তুমি একে ওয়াই অ্যাক্সিস বরাবর ঘোরাতে পারো, তুমি একে জেড অ্যাক্সিস বরাবর ঘোরাতে পারো। এখন এই এক্স ওয়াই এক্স জেড অ্যাক্সিসকে তুমি কিভাবে আসলে মানে মানে তুমি কিভাবে আসলে এটা ফিগারটা ড্র করবা। সাপোজ ধরো একটা ঘরের কোণা দিকে দেখো, একটা ঘরের কোণা, মনে করো যে এটা তোমার ঘর, ঠিক আছে, তোমার এটা স্কোয়ার শেপের একটা ঘর। এখন এই ঘরের কোণার দিকে তুমি তাকাও, এই কোণার মধ্যে কি কি আছে বলতো, এই বরাবর গেলে এক্স অ্যাক্সিস, দেন তোমার হচ্ছে ঠিক এই বরাবর গেলে তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই বরাবর গেলে তোমার হচ্ছে জেড অ্যাক্সিস, তাই না। অর্থাৎ উচ্চতা, এটা তোমার হচ্ছে মানে ঘরের প্রস্থটা, এটা তোমার হচ্ছে ঘরের দৈর্ঘ্যটা, তাই না। মানে কথা হচ্ছে যে এখানে কি কি আছে বলতো, তিনটা কম্পোনেন্ট আছে। এখন এই তিনটা বলতো কোন কোন অ্যাঙ্গেলে আছে, এই তিনটা কিন্তু অবভিয়াসলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হয়তো ফিগার দেখে বোঝার কোনো উপায় নাই, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তুমি তোমার ঘরের কোণার দিকে তাকালে বুঝতে পারবা, তাই না। বাট আমাদের ফিগার আসলে 2 ডাইমেনশনাল ফিগার আসলে কখনো বোঝানো সম্ভব না, কারণ এই অংশটা আসলে তোমার অ্যাকচুয়ালি তোমার ঠিক এই বিন্দু বরাবর তোমার সামনের দিকে চলে আসছে, কিন্তু এটা কিন্তু আমার এখানে আঁকানো সম্ভব না। সো এখানে আমার দেখতে অনেকটা এরকম, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে তোমার তিনটা অ্যাক্সিস আমি আঁকলাম, ঠিক তেমনই এখন তুমি যে একটা ফিজের স্পিনারকে ঘোরাও, এই ফিজের স্পিনারকে তুমি এই বরাবর ঘোরাতে পারো, তুমি এই বরাবর ঘোরাতে পারো, তুমি এই বরাবর ঘোরাতে পারো, ঠিক আছে। মানে তুমি উচ্চতা বরাবর ঘোরাতে পারো, তুমি প্রস্থ বরাবর ঘোরাতে পারো, তুমি দৈর্ঘ্য বরাবর ঘোরাতে পারো। তো এখানে আসলে একটা ফিগার দেখো, আমি ফিগারটা চেষ্টা করছি বোঝানো, বাট এখানে আসলে পসিবল না। 2 ডাইমেনশনালে কখন একটা ফিগারকে মানে এক্সপ্লেন করা ইজ কোয়াইট ইম্পসিবল, তাই না। একটা ফিগারকে কখন তুমি আসলে ড্র করতে পারবা না, তার ঘূর্ণন অক্ষ বলো তো যে কোনো অক্ষই বলো না কেন। তো এখন লম্ব অক্ষ উপপাদ্য যেটা, লম্ব অক্ষ উপপাদ্যটা হচ্ছে তোমাকে এইটা শিখায় যে তুমি যদি একটা বস্তুর জড়তার ভ্রামক এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর জানো, তাহলে তুমি জেড অ্যাক্সিস বরাবরও সেটার জড়তার ভ্রামকটা বের করতে পারবা। অর্থাৎ যদি আমি বলি যে এক্স এক্স বরাবর একটা বস্তুর জড়তার ভ্রামক আই এক্স, এটা জড়তার ভ্রামক আই ওয়াই, এটা জড়তার ভ্রামক আই জেড, ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট আই জে ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এটা কিভাবে হলো, এটা এভাবেই হলো, খেয়াল করে দেখো যে এটা এক্স অ্যাক্সিস, এটা ধরো যে ওয়াই অ্যাক্সিস, এন্ড এই বরাবর সাপোজ ধরো জেড অ্যাক্সিস, এটা লব্ধি বরাবর গেছে, লব্ধি বরাবর আমি যোগ করে দিছি। অ্যাকচুয়ালি কি এটা কি বরাবর গেছে বলতো, এটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি বরাবর আছে, ঠিক আছে। অর্থাৎ এটার সাথে এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটার সাথে এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আবার এটার সাথে এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা তিনটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। বাট এখানে কিন্তু আসলে জিনিসটা এক্সপ্লেন করা পসিবল না। তো এই জিনিসটাকে তুমি যদি এই বরাবর পাঠায় দাও, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে বলতো, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলই হবে, তাই না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা হবে, তাই না। তো তখন আমরা কি বলতে পারি বলতো, এই বরাবর হচ্ছে আমাদের লব্ধিটা। তাহলে এটা যদি আই জেড হয়, এটা যদি আই ওয়াই হয়, এটা যদি আই এক্স হয়, তো সেক্ষেত্রে কি বলতে পারি, আমরা বলতে পারি যে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। সেম কেস তোমার হচ্ছে তোমার আই এক্স ইজ ইকুয়াল টু আই ওয়াই প্লাস আই, অর্থাৎ যে কোনো একটা অ্যাক্সিসের জন্য আমার হচ্ছে বাকিগুলো কি হবে, যেটা যোগফল হয়ে যাবে, ঠিক আছে। কেন যোগফল হবে, আচ্ছা এখানে কথা আছে, এখানে তোমার হচ্ছে জিনিসটা তোমার বিবেচনা করতে হবে যে তুমি আসলে কোনটাকে আসলে মেইন অ্যাক্সিস ধরছো। আমার নরমালি আসলে এক্স আর ওয়াই কে মেইন অ্যাক্সিস ধরে নেই, তো সেই হিসেবে তোমার এটা তোমার লব্ধি হিসেবে কাজ করবে, ঠিক আছে, জেড অ্যাক্সিসটা। তো সেই হিসাবে তোমার হচ্ছে এটা জেড অ্যাক্সিস। আর তুমি যদি মনে করো যে এই বরাবর ঘোরাচ্ছ, আর তোমার সরি এখানে তোমার জেড হবে এটা, তাই না, যে কোনো একদিকে হবে, মানে এটা ভুল করে ওয়াই দিয়ে দিছি, তাহলে আই ওয়াই প্লাস আই জেড, ঠিক আছে। এখানে এমন না যে তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে এটা থেকে এটা বাদ দিয়ে দিবা, এমন কোনো কিছু না কিন্তু, ঠিক আছে। এটা তোমার জাস্ট সিম্পলি ইয়া করতেছে যে এটা তোমার হচ্ছে মানে তোমার জাস্ট ফিগারটা ড্র, তোমার ফিজিক্স তুমি কিভাবে ধরছো
তুমি যদি মনে করো যে আই ওয়াই বরাবর ধরো, ঠিক আছে, তুমি মনে করো যে আই ওয়াই বরাবর ধরছো, ধরে এখন ঘোরাচ্ছ এবং আই এক্স বরাবর ঘোরাচ্ছ, তাহলে তোমার আই জেড তুমি বের করতে পারবা। আবার সাপোজ তুমি আই জেড বরাবর ধরছো, আই এক্স বরাবর ধরছো, কথা কেটে কেটে আসছে, আই ওয়াই বরাবর ধরতে পারবা। সেভাবে তুমি যখন আই ওয়াই নিবা তখন তোমার হচ্ছে এটা আই এক্স প্লাস আই জেড হবে, ঠিক আছে। এরকম করে আসলে মানে একটা অক্ষ বরাবর তুমি যদি বের করতে চাও তাহলে তোমার বাকি অক্ষ দুটো যোগফল বের করতে হবে জড়তার ভ্রামকের ক্ষেত্রে। এটা তোমার বলছে কি বলতো, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, লম্ব অক্ষ উপপাদ্য। এখন তোমাদেরকে যদি আমি এটা প্রুফ করে দেখাই যে আসলে জিনিসটা কিভাবে সূত্রটা আসছে, প্রুফ করার জন্য আসলে আমাকে কিছু ফিগার মানে একটা ফিগার ড্র করতে হবে, যেন তোমাদের কিছু জিনিস বুঝাইতে হবে। চলো তোমাদেরকে প্রুফটা শিখিয়ে দিই সবার আগে। সাপোজ ধরো যে আমি হচ্ছে এখানে এভাবে করে নিলাম, সাপোজ ধরো যে জেড, এটাকে আমি জেড অ্যাক্সিস দিলাম, এখানে আমি ওয়াই অ্যাক্সিস দিছিলাম না বলো তো, এখানে ওয়াই অ্যাক্সিস দিছিলাম, তো এখানে আমি এটাকে এবার এই বরাবর নিয়ে গেলাম ওয়াই অ্যাক্সিসটাকে, ঠিক আছে, এইবার ওয়াই অ্যাক্সিস নিয়ে গেলাম, কাইন্ডলি মিউট ইউর ডিভাইস, আর এই বরাবর আমি এক্স অ্যাক্সিস নিলাম, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে এখানে আমি একটা বস্তু নিচ্ছি, তোমার বস্তুর নাম হচ্ছে তোমার সাপোজ ধরো হচ্ছে পি, ঠিক আছে, একটা বস্তু নিলাম সাপোজ ধরো হচ্ছে আমি পি। এই পি ভরের বস্তুটা তোমার হচ্ছে সরি, পি বস্তুটা তোমার হচ্ছে একটা পি না, একটা সাপোজ ধরো একটা কণা নিচ্ছে, কণা, এই কণাটা ভর হচ্ছে তোমার স্মল এম, এটা তোমার ভর। তাহলে এখান থেকে তুমি ডিস্টেন্সটা নাও, এখান থেকে তুমি ডিস্টেন্সটা নাও, ঠিক আছে, একটা ডিস্টেন্স তুমি নিলা। এটা বলতো কত ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি আমি বলতো, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ্ছি, বাট এটা কিন্তু বোঝার উপায় নাই, কারণ এটা কিন্তু আসলে একটা 3 ডাইমেনশনাল পিকচার, ঠিক আছে। সো সেই হিসেবে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা মাথায় রাখবা। তো এখান থেকে এটা এক্স দূরত্ব, তো এখান থেকে এটা কত দূরত্ব হবে, এখান থেকে এটা ওয়াই দূরত্ব হবে, স্মল ওয়াই দূরত্ব মনে করে নিলাম, এটা স্মল এক্স দূরত্ব নিলাম, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি এখন আমি জেড অ্যাক্সিস থেকে বলি, জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস থেকে দূরত্ব কতটুকু হবে বলতো, জেড অ্যাক্সিস থেকে দূরত্ব তোমার হবে হচ্ছে এই যে এটা দূরত্ব হবে, ঠিক আছে। তাহলে এটা তোমার হচ্ছে জেড, তাহলে এটাও এক্স, এটা যেহেতু এটা সমান্তরাল, সো এটাও এক্স, এটাও ওয়াই, সমান্তরাল। একটা ফিগার ড্র করে নিলাম, তাহলে এটা কি হলো, যে এক্স অ্যাক্সিস থেকে পি বস্তুটা দূরত্ব কত, স্মল এক্স, ওয়াই অ্যাক্সিস থেকে ওয়াই, আর জেড অ্যাক্সিস থেকে জেড, ঠিক আছে, এটা তোমার দূরত্ব, এটা একটা বস্তু পি। আচ্ছা, একটা কণা নিচ্ছি আর কি, সরি, একটা কণা নিচ্ছি। আচ্ছা, তাহলে একটা কথা হচ্ছে এখানে এই যে তোমার এটাকে আমি দিলাম তোমার হচ্ছে ও, তাহলে এটা তোমার হয়ে গেল ও এক্স, এটা কি হয়ে গেল, এটা তোমার হয়ে গেল হচ্ছে ও ওয়াই। এখন কথা হচ্ছে এখানে এই যে তোমার ও এক্স আর ওয়াই কি বলতো, ও এক্স আর ওয়াই কিন্তু পরস্পর লম্ব, এটা কিন্তু কখনো ভুল করবা না, ঠিক আছে, এটা কিন্তু বেঁকা হয়ে আসে না, এটা কিন্তু 3 ডাইমেনশনাল। ওকে, এটা তোমার এদিক বরাবর সরে আসছে, সো এটাকে আমি এভাবে যেহেতু আঁকতে পারবো না, সো আমাকে এটাকে এভাবে এঁকে দিছি, ঠিক আছে, এটা মাথায় রাখবে তাহলেই হবে। আচ্ছা, তাহলে ও এক্স লম্ব, এখানে ও ওয়াই, তাহলে আমি ধরে নিলাম যে এই ও এক্স বরাবর বা জড়তার ভ্রামক কি বলতো, আই এক্স, এবং ও এ বরাবর জড়তার ভ্রামক ধরলাম হচ্ছে আমি আই ওয়াই। ওকে, এই পর্যন্ত আশা করি কারো কোনো ধরনের প্রবলেম নাই। তাহলে এই যে তোমার ও জেড, তাহলে এই ও জেড বরাবর কি হবে, আই জেড হবে, তাই না, ও জেড বরাবর আই জেড হবে। তো আমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে এই যে আমি একটা সমতল পাত নিছিলাম, এই যে একটা পাত, এখানে আমি মানে একটা পাতের মতো করে রাখছি জিনিসটা, ঠিক আছে। এখানে সবার আগে আসলে কথা হচ্ছে যে এখানে আমি কি করবো বলতো, আমি হচ্ছে এখন সবার আগে এই ও জেড অক্ষের সাপেক্ষে, যে ও জেড, এই ও জেড অক্ষ সাপেক্ষে হচ্ছে আমি জড়তা, এই যে কণাটা, এই কণাটা জড়তা ভ্রামক বের করবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল কি করবো, এই ও জেড অক্ষ সাপেক্ষে, মানে আমি যদি বলি প্রমাণে ফার্স্টে কি করবো, প্রমাণে ফার্স্ট হচ্ছে আমি এই ও জেড অক্ষ সাপেক্ষে, ও জেড এর সাপেক্ষে কি করবো, জড়তার ভ্রামক বের করবো, জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক কত হবে, আমরা যদি বের করতে চাই তাহলে কত হবে, দেখি জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই জেড, তাই না, আই জেড, তাহলে আই জেড কত হবে বলতো, এম জেড স্কোয়ার না বলতো, এম জেড স্কোয়ার, কেননা দূরত্ব কি এখানে জেড, সো এখানে আর এর জায়গায় কি বসবে, এই যেমন আমাদের এম আর স্কোয়ার ছিল, তাহলে এখানে আর এর জায়গায় কি বসবে, জেড স্কোয়ার বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে তোমার এই যে আমি যেটা বের করলাম মাত্র, যে ওজেড অক্ষ সাপেক্ষে যেটা বের করলাম, এখন এই ওজেড অক্ষ সাপেক্ষে আমি বলতে পারি, খেয়াল করে দেখো এখানে তুমি যদি একটু চিন্তা করে দেখো, জাস্ট একটু থিঙ্ক করো এখানে কি হচ্ছে, ঘটনাটা এটা হচ্ছে যে এখানে তুমি যদি এটাকে লম্ব, মানে এটা তো লম্ব, তাই না, এটা কিন্তু লম্ব, এটা কিন্তু ও মানে এই বস্তুর থেকে কিন্তু এটা একটা দূরত্ব, ডিস্টেন্স, লম্ব ডিস্টেন্স, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার বেঁকা না, এটা কিন্তু একটা লম্ব, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো সেই হিসেবে যদি হচ্ছে আমি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি, তো পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা কি পাবো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা পাবো হচ্ছে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমাদের একটাকে আমি একটা অতিভুজ ধরতে পারবো, এটাকে আমি লম্ব ধরতে পারবো। ইটস ভেরি মানে বলতে পারবো অনেক কনফিডেন্সিয়াল একটা ফিগার, ঠিক আছে, এখানে দেখে আসলে বোঝার উপায় নাই। এখানে কিন্তু এটা কি হচ্ছে বলতো, এটা কিন্তু একটা লম্ব, এটা কিন্তু আমাদের, এটাকে আমি লম্ব বলতে পারি, এটাকে আমি অতিভুজ বলতে পারি, ঠিক আছে। সরি, এটা 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 যদি অতিভুজ হয় তাহলে এটাকে আমি লম্ব বলতে পারি, এটাকে আমি ভূমি বলতে পারি, বুঝতে পারছো। এটা যদি আমার অতিভুজ হয় তাহলে এটাকে আমি লম্ব বলতে পারি, এটাকে আমি ভূমি বলতে পারি, বুঝতে পারছো। তাহলে সেই বিষয়ে কি হয় বলতো, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
আমি আবারও বলতেছি এটা কিন্তু বেঁকা না, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এখানে আমি যদি এখন আমি এটাকে জাস্ট আমি অ্যাপ্লাই করি, অর্থাৎ আই জেড ইজ ইকুয়াল টু সামেশন অফ এম জেড স্কোয়ার যদি বলি, ঠিক আছে, তাহলে এখানে কি বসবে বলতো, সামেশন অফ এম। সামেশন কেন দিলাম, কারণ এখানে কিন্তু অসংখ্য মানে হচ্ছে কি বলবো, এখানে কিন্তু মানে আসলে ডিস্টেন্সে কিন্তু তোমার আসলে এখানে একটা না, মানে এখানে কিন্তু এখানে ডেটা অ্যাক্সেস থেকে কিন্তু অনেকগুলা তোমার হচ্ছে তুমি মানে লাইন টানতে পারো এখানে, তাই না, অনেকগুলো লাইন টানতে পারো এখানে। সো আমি এখানে সামেশন অফ এম জেড স্কোয়ার বলবো। ওকে, মানে এখানে তুমি কিন্তু এখানে অ্যাক্সেস কি জাস্ট একটা বিন্দু না, এখানে কিন্তু অনেকগুলো বিন্দু আছে না বলতো, এখানে তুমি অনেকগুলো বিন্দু থেকে কি করতে পারো, এখানে লাইন টানতে পারো। তো আমি সবগুলা বিন্দুর সাপেক্ষে কিন্তু একটা জাস্ট সামেশন নিছি, ঠিক আছে। এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমি কি পাবো, সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এম ওয়াই স্কোয়ার, তাই না। এখন কথা হচ্ছে এই যে তোমার এম এক্স স্কোয়ার আর এম ওয়াই স্কোয়ার, এটা কি, এটা তোমার হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর এটা কি ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আমি কি পেলাম, যে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। সো এটা অ্যাকচুয়ালি এখান থেকেই আসছে, বুঝতে পারছো বিষয়, জাস্ট লব্ধির বিষয়টা, যে লব্ধি এখানে যে তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করছি, তাহলে তোমার এটা পাইছি আমরা, এটা বসাই দিয়েছি এখানে, তাহলে আমাদের এটা প্রুফ হয়ে যায়, একদম সিম্পল জিনিস, ঠিক আছে। এটাই জাস্ট আমাদের প্রুফটা ছিল। আর বইতে কিভাবে করছে আমি জানি না, আমার মানে সিক্স সেন্স থেকে এটা আমি এভাবেই প্রুফ করতে পারি, এছাড়া অন্য কোনো উপায় আমি দেখি না, ঠিক আছে। হয়তো বইতে অন্য কোনো সিস্টেম থাকতে পারে, আমি জানি না। যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি প্যারালাল অ্যাক্সেস থিওরেম। তাহলে আমি কথা না বাড়িয়ে আমাদের পর্বতে যে থিওরেমটা আছে, সেই পর্বতের থিওরেমটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। আমাদের আজকে অনেকগুলো টপিক আছে, আমাদের আজকে মোটামুটি জড়তার ভাবনাটা পুরোটাই শেষ করে দেবো তোমাদেরকে আমি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাদের কোয়েশ্চেন আমি এখন নিব না, আমি তোমাদের কোয়েশ্চেন সবার লাস্টে নিব। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের পর্বতের থিওরেমটা। আমাদের পর্বতের থিওরেমটা তোমার হচ্ছে প্যারালাল অ্যাক্সেস থিওরেম। আগে ছিল তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম, এখন তোমার হচ্ছে প্যারালাল অ্যাক্সেস থিওরেম। প্যারালাল অ্যাক্সেস থিওরেম, হোয়াট ইজ প্যারালাল অ্যাক্সেস থিওরেম, অর্থাৎ সমান্তরাল অক্ষ, ঠিক আছে। এবার সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ মধ্যে বুঝতেই পারতেছো যে এখানে একটা সাপোজ ধরো একটা বস্তু, সে মনে করো যে সে তোমার হচ্ছে এই অক্ষ বরাবর ঘুরতেছিল, সাপোজ ধরো এই অক্ষ বরাবর একটা বস্তু তোমার হচ্ছে ঘুরতেছিল, ঠিক আছে, একটা বস্তু ভাবে ঘুরতেছিল। এখন যদি এখানে তুমি আরেকটা সমান্তরাল অক্ষ আঁকো, ঠিক আছে, এখন ধরলাম এটা তোমার জেড, এটা তোমার জেড প্রাইম। এখন জেড অক্ষ বরাবর এই বস্তুটা যে জড়তার ভ্রামক হবে, জেড প্রাইম অক্ষ বরাবর এই বস্তুরা জড়তার ভ্রামক কি সেম হবে, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন। না, এটার অ্যান্সার কখনোই সেম হবে না। কেন সেম হবে না, স্বাভাবিকভাবে এটা জেড অক্ষ, এটা জেড প্রাইম অক্ষ, এটা সমান্তরাল অক্ষ, নট ইকুইলিব্রিয়াম, মানে এটা কিন্তু আসলে একটা একটা পরিপূরক না, এটা কিন্তু জাস্ট সমান্তরাল, ঠিক আছে। এখানে কিন্তু আসলে জিনিসটা এমন যে ধরো যে এটার দিক হচ্ছে এদিকে, এটার দিক হচ্ছে এদিকে, তাহলে কেমনে এটা কি ভ্যালু সেম হবে না। ওকে, আমি মানতেছি যে এখানে তোমার হচ্ছে অ্যান্সারটা আমাদের এখানে জাস্ট আর নিয়ে আমরা ইয়া করি, ডিসটেন্স কল্পনা করি, বাট একটা এই বস্তুটাকে তুমি যদি এই অক্ষ বরাবর স্থির ধরে নাও, তাহলে এখন এই অক্ষ বরাবর তুমি যদি বস্তুটাকে স্থির ধরে নাও, এখন তুমি যদি পাশাপাশি আরেকটা সমান্তরাল অক্ষ আঁকো, এই অক্ষ বরাবর তুমি যদি এখন এই বস্তুটা জড়তা ভাগ বের করতে চাও, তাহলে কিন্তু এখানে একটা ডিস্টেন্স চলে আসে না, বলতো একটা ডিস্টেন্স চলে আসে না। হ্যাঁ, তো যেহেতু এই যে ডিস্টেন্সটা চলে আসতেছে, তার মানে কি হচ্ছে, তার মানে এই বস্তুটার এই অক্ষের সাপেক্ষে কিন্তু জড়তা ভ্রামক সেম হবে না। এই বস্তুটার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে কি হবে, সেটা হবে হচ্ছে এইটা, আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার। এটাই হচ্ছে এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে এই এক্সিস সাপেক্ষে এই বস্তুটা জড়তার ভ্রামক, ঠিক আছে। এই আইজিটা কি, আইজিটা তোমার হচ্ছে এই বরাবর, আর আইটা কি এই বরাবর। তো এখানে একটা ডিসটেন্স চলে আসলে এম এইচ স্কোয়ার, ওইটা আমাদের এখানে চলে আসছে। তো আমরা তো এখন এটা তাহলে প্রুফ করি, ঠিক আছে। এটাই আমাদের সূত্র, এটাই আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র। তো চলো আমরা এটা প্রুফ করে নিই। আমাদের এখানে একটা ফিগার ড্র করতে হবে, আমরা চলো ফিগারটা ড্র করে নিই। একটা বস্তু আঁকে আমি, সাপোজ একটা বস্তু আমি আঁকলাম এখানে, ঠিক আছে, একটা বস্তু, মানে যে কোনো ধরনের একটা ইরেগুলার শেপের বস্তু হতে পারে। আমি একটা এরকম একটা বস্তু, একটা জাস্ট কাগজের টুকরা দিয়ে দিলাম, সাপোজ ধরো এটা একটা কাগজের তল দিয়ে দিলাম, ঠিক আছে, একটা কাগজের সারফেস দিয়ে দিলাম। এখন এই সারফেস বরাবর আমি হচ্ছে একটা অক্ষ টেনে নিলাম, এবং এখানে একটা অক্ষ টেনে নিলাম, এটা সমান্তরালে, যেটার জন্য আমাকে বের করতে হয় মেনলি, ঠিক আছে। এটাকে আমি দিয়ে দিলাম তোমার সাপোজ ধরো হচ্ছে তোমার বিসি, এটাকে সাপোজ ধরো আমি দিলাম হচ্ছে এবি। ওকে, এটাকে দিলাম এবি, এটাকে দিলাম হচ্ছে তোমার আচ্ছা এটাকে দিলাম তাহলে সিডি দিলাম। হ্যাঁ, এটাকে তাহলে সিডি দিয়ে দিই, সিডি, যেহেতু এবি দিয়েছি তাহলে এটাকে সিডি দিয়ে দিই। ওকে, তাহলে এখান থেকে এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসের ডিসটেন্স কতটুকু হবে, আমি ধরলাম হচ্ছে তোমার এইচ, কারণ আমাদের সূত্রে কি আছে, এইচ আছে, তাহলে আমি এখানে এইচ দিয়ে দিলাম। ওকে, এইচ দিয়ে দিলাম। এখন এই বস্তুটার, এই যে বস্তুটা এই অ্যাক্সিসের মধ্যে তার একটা কি আছে বলতো, ভর কেন্দ্র আছে। আমি ধরে নিলাম সে ভর কেন্দ্র তোমার হচ্ছে এই পয়েন্টে, অর্থাৎ এই এই পুরো বস্তুটার ভরটা হচ্ছে এই বিন্দুটার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ জি দিয়ে দিলাম তাকে, ঠিক আছে, জি, তাকে আমি জি দিয়ে দিলাম।
তাহলে এখন আমি এখানে বলতে পারি এখানে এই বস্তুর মধ্যে অসংখ্য কণা আছে, অসংখ্য কণা, কোটি 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 কণা আছে। আমি যে কোনো ধরো যে কিছু একটা মানে জাস্ট কয়েকটা কণা জাস্ট এখানে আমি মার্ক করে দিচ্ছি। সাপোজ ধরো এটা M1 কণা, মানে M1 ভরের কণা। দেন তোমার হচ্ছে সাপোজ ধরো যে এটা তোমার হচ্ছে M2 ভরের কণা, ঠিক আছে। সাপোজ ধরো এটা তোমার হচ্ছে M3 ভরের কণা, এটা M4 ভরের কণা, তাই না? এরকম কিন্তু অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে এই অ্যাক্সিস থেকে আমাকে ডিসটেন্স দিতে হবে। তাহলে আমি ডিসটেন্স দিলাম, সাপোজ ধরো এটা তোমার নিলাম হচ্ছে কত, এটা তোমার সাপোজ ধরো দিলাম হচ্ছে x1, দেন তোমার সাপোজ ধরো এটা দিলাম হচ্ছে তোমার লাইক তোমার হচ্ছে এটা দিলাম হচ্ছে x4, এটা দিলাম তোমার সাপোজ ধরো x3, এটা দিলাম তোমার সাপোজ ধরো x2। অর্থাৎ এই অ্যাক্সিস থেকে জাস্ট পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই না? পারপেন্ডিকুলার ডিসটেন্স অর্থাৎ লম্বভাবে যে ডিসটেন্সটা আছে সেটা তোমার হচ্ছে কি বলতো, এই x4। মানে এটা জাস্ট কিসের হিসাবে কাজ করতেছে, ওই যে r হিসাবে কাজ করতেছে, r যে আমাদের mr স্কয়ার, সেই r হচ্ছে তোমার এই x1 x2 x3 x4, ঠিক আছে। জাস্ট আমি একটা এই অ্যাক্সিস থেকে ডিসটেন্স গুলো নিয়ে নিয়েছি প্রতিটা কণার। এখানে কিন্তু এই পুরো বস্তুটা জাস্ট এখানে কিন্তু অসংখ্য কণার মধ্যে থেকে আমি জাস্ট মোট 4টা কণা নিয়েছি আর কি, ঠিক আছে। এখানে কিন্তু জাস্ট আর কিছুই আমি করি নাই। তাহলে চলো আমরা এবার যেসব বুঝি, হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে তার প্রমাণ করতে হবে হচ্ছে তোমার এই যে এটা, তাই না? আমি এখন ফার্স্টে কি করব, আমি হচ্ছে তোমার সাপোজ ধরো যে এখানে এই যে এবি অক্ষ বরাবর তোমার হচ্ছে যে আমি এই ডিস্টেন্সগুলো যে আমি নিছি, এগুলো নেওয়ার পরে আমি এখান থেকে বলতে পারি যে এই যে M1 ভরের বস্তুটা, এই যে M1 ভরের বস্তুটা, তাই না? M1 ভরের মানে কণাটা, সরি কণা, তাই না? M1 ভরের কণা। তো কণার জড়তার ভ্রামক কত হবে? জড়তার ভ্রামক কত হবে? এই M1 করে জড়তার ভ্রামক তোমার হবে কি বলতো? এটা জড়তার ভ্রামক তোমার হবে হচ্ছে M1 এই অ্যাক্সিস সাপেক্ষে, এই অ্যাক্সিস এই AB অ্যাক্সিস সাপেক্ষে, তাই না? AB অ্যাক্সিস সাপেক্ষে তোমার হচ্ছে জড়তার ভ্রামক কত হবে? M1 x1 স্কয়ার, তাই না? M1 x1 স্কয়ার। এখন কথা হচ্ছে এটা কিসের সাপেক্ষে বলছি আমি? AB অ্যাক্সিস সাপেক্ষে বলছি, AB। তাহলে সেম ভাবে M2 ক্ষেত্রে কি হবে? M2 ক্ষেত্রে M2 x2 স্কয়ার, তাই না? তাহলে এটা AB অ্যাক্সিস। তাহলে M3 এর ক্ষেত্রে কি হবে? সেম ভাবে M3 x3 স্কয়ার, তাই না? আবার সেম ভাবে M4, তাহলে কি দিব এখানে আমরা? আবার সেম ভাবে M4 x4 স্কয়ার। এবার আসি সিডি অক্ষের সাপেক্ষে। এবার যদি বলি সিডি অক্ষের সাপেক্ষে, এবার আমার কিছুটা চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কোথায়? এবার একটু খেয়াল করে দেখো, ভালো মতো লক্ষ্য করে দেখো। আমার এই কণাটা কোন জায়গায় আছে? M1 এখানে আছে, তাই না? এখন এই কণা থেকে এই সিডি অক্ষের ডিসটেন্স কতটুকু বলতো? h প্লাস x1 না? দেখো h প্লাস x1, তাই না? তার মানে M1 ভরের বস্তুর জন্য M1 ভরের জড়তার ভ্রামক কত হবে? M1 x1 প্লাস h হোল স্কয়ার। এম আই রাইট? তাহলে এখানে আমাদের ফর্মুলা পড়তেছে কার? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা পড়তেছে। তাহলে আমি কি করতে পারি এখানে? M1 তাহলে x1 স্কয়ার প্লাস 2x1h প্লাস h স্কয়ার, তাই না? তো এটা কি হয়ে গেল আমাদের? এটা আমাদের হয়ে গেল তোমার, তাহলে আমি এখানে যদি M1 টা গুণ করে দিই তাহলে M1 x1 স্কয়ার প্লাস 2, আচ্ছা তাহলে কি হবে? প্লাস 2 M1 সরি M1 x1h প্লাস M1 h স্কয়ার। মানে আমি জাস্ট M1 টা কি করলাম? মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে সেম ভাবে এই অনুরূপ ভাবে M2 এর জন্য কি হবে? M2 এর জন্য কি হবে? M2 x2 স্কয়ার প্লাস 2 M2 x2h প্লাস M2 h স্কয়ার, তাই না? সেম ভাবে M3 এর জন্য কি হবে? M3 x3 স্কয়ার প্লাস 2 M3 x3h প্লাস M3 h স্কয়ার। সেম ভাবে M4 এর জন্য কি হবে? M4 x4 স্কয়ার প্লাস 2 M4 x4h প্লাস M4 h স্কয়ার, তাই না? সো আমরা কি করলাম বলতো? আমরা তোমার হচ্ছে এই যে প্রতিটা কণার যে জড়তার ভ্রামক সেটা তুমি জাস্ট সিমিলারলি বা অনুরূপ ভাবে তোমার হচ্ছে এটাকে আমি সিডি অ্যাক্সিস সাপেক্ষে আমি তোমাদের জাস্ট বলে দিলাম, এই ভ্যালুগুলো এরকম বলে দিলাম, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে এই যে আমার সিডি অ্যাক্সিস, এই সিডি অ্যাক্সিসের সাপেক্ষে সমগ্র এই পার্টটা, সমগ্র এই তোমার হচ্ছে এই যে পার্টটা আমি এখানে আঁকছি, অর্থাৎ যে কাগজটার বস্তুটা আমি এখানে দিছি, এই পুরো কাগজের যে মানে যে জড়তার ভ্রামক তাকে যদি আমি এখানে আই বলি, অর্থাৎ মানে এই সিডি অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি এটা জড়তার ভ্রামক যদি আমি এখানে আই বলি, আর এটা যদি আমি আই জি বলি, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি এটাকে আই বলি, তাহলে এই আইটা কি হবে বলতো? এই আই এর ভ্যালুটা কি হবে? এই আই ভ্যালুটা তোমার হবে হচ্ছে এই যে তোমার যেগুলো আমি এখানে লিখছি, এই যে এখানে এই যেগুলা, এই প্রতিটা কি হবে বলতো? এই আই এর ভ্যালুটা কি হবে বলতো? এটা পুরোটা সমান হবে না, এই প্রতিটা সমান হবে না। অর্থাৎ এই সিডি অক্ষের সাপেক্ষে যদি আমি পুরো বস্তুর জড়তার ভ্রামক যদি আমি আই বলি,
ঠিক আছে, আমি আবারও বলতেছি, যদি আমি সিডি এক্স এর সাপেক্ষে যদি আমি পুরো এই বস্তুর জড়তার ভ্রামক আই বলি, তাহলে আই এর ভ্যালু কি হবে? আই ভ্যালু তোমার হবে হচ্ছে এটা 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 প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস ডট 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 এন সংখ্যক, তাই না? এন সংখ্যক, তাই না? এন সংখ্যক সকল কণার যোগফল নিয়ে, জড়তার ভ্রামক নিয়ে, অর্থাৎ সামেশন নিয়ে তোমার কি হবে? এটা তোমার আই বের হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে তাহলে এবার এটাকে বলতে পারি যে সুতরাং সিডি এক্স এর সাপেক্ষে সিডি এর সাপেক্ষে আই ইজ ইকুয়াল কি হবে বলতো? m1 x1 স্কয়ার প্লাস 2m1 x1 h প্লাস m1 h স্কয়ার, রাইট? আবার সেম ভাবে কি হবে? সেম ভাবে আমি আবার আসি m2 x2 স্কয়ার প্লাস 2m2 x2 h প্লাস m2 h স্কয়ার প্লাস m3 x3 স্কয়ার প্লাস 2m3 x3 h প্লাস m3 h স্কয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি বলতো, যে সামেশন অফ এই যে এখানে দেখো m1 x1 দেন তোমার হচ্ছে এই যে m2 x2 এবার তোমার m3 x3, এই যে তিনটা লাইন আমি টানলাম এখানে, যে m1 x1 m2 x2 দেন m3 x3, এই প্রোডাক্টকে আমি বলতে পারি তোমার হচ্ছে যে m সামেশন অফ mx স্কয়ার, তাই না? সামেশন অফ mx স্কয়ার। এরপরে আমি আবারও সেম ভাবে এখানে বলতে পারি কি বলতো, কি বলতে পারি এখানে, যে দেখো এই যে এখানে এই যে এটাকে এটা নিলাম, এটা নিলাম, তার মানে এখানে এই যে 2h, যেটা এই 2h টা কমন যাচ্ছে, এখানে কি পাচ্ছি আমি তাহলে, যে 2h সামেশন অফ xh, তাই না? সরি 2h সামেশন অফ mx, তাই না? এই যে 2h টা তো তোমার হচ্ছে এখানে কোনো আনচেঞ্জ, তাই না? এখানে এটা কিন্তু আনচেঞ্জড, জাস্ট চেঞ্জ কোনটা হয়েছে m1 x1 m2 x2 m3 x3। তাহলে এই m1 x1 এভাবে করে n সংখ্যক পর্যন্ত যদি আমি নেই তাহলে কি হবে বলতো? এখানে কিন্তু প্লাস ডট ডট আছে, তাই না? এখানে অনেকগুলো আছে এখানে, তাহলে এখান থেকে বলতে পারি কি বলতো, সামেশন অফ mx। ঠিক আছে, সামেশন অফ mx। এরপর আমি আবারও আসি, যদি আমি আবার এটা নেই দেন এটা নেই দেন এটা নেই, তাহলে কি কি পাচ্ছি আমি এখানে? তাহলে আমি এখানে আবারও পাচ্ছি h স্কয়ার কমন যাচ্ছে, তাহলে h স্কয়ার কমন নিয়ে নিলাম, কি পাবো? সামেশন অফ m, তাই না? দেখো এই যে m1 এই যে m2 এই যে m3, তার মানে কি সামেশন অফ m। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আমি অনেক বক করছি, এবার আমি আসল পয়েন্টে আসি। তাহলে এটা আমি ক্লিয়ার মুছে দিচ্ছি একটু। আই হোপ তোমাদের এই পর্যন্ত কোনো ধরনের বুঝতে সমস্যা হয়নি, আমি একদম ধীরে ধীরে জিনিসগুলো বুঝাইছি যেন তোমাদের এখানে কোনো ধরনের মিস্টেক না হয়। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে এই যে এখানে এই যে তোমাদের এখানে এই যে ডেল এই যে তোমার এখানে mx, যেটা এখানে এই যে mx স্কয়ার যেটা আছে এখানে, এই mx টা অ্যাকচুয়ালি কি বলতো? এই যে mx টা অ্যাকচুয়ালি কি এখানে? এই যে mx টা এখানে স্কয়ারটা বাদ দাও, জাস্ট তুমি mx টা কল্পনা করো, mx অর্থাৎ এই যে x সামেশন অফ m, এখানে এই যে mx এটা অ্যাকচুয়ালি কি? এটা তোমার হচ্ছে এই এই এবি, যে এই যে এখানে যে এবি অক্ষটা আছে, এই এবি অক্ষের সাপেক্ষে সমগ্র পাতের ভর ভ্রামক। mx টা হচ্ছে তোমার এবি অ্যাক্সিসের সাপেক্ষে, এবি অক্ষের সাপেক্ষে সমগ্র পাতের, ঠিক আছে, সমগ্র পাতের ভর ভ্রামক, ঠিক আছে, অর্থাৎ ভর সাথে তোমার একটা এক্স গুণ আছে, তাহলে এটা ভর ভ্রামক হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ তোমার মোমেন্ট অফ ম্যাস বলা হয় এটাকে। ঠিক আছে, ভর ভ্রামক। কিন্তু এই যে সমগ্র পাতের যে ওজনটা, ঠিক আছে, কিন্তু মানে এই যে সমগ্র পাতের যে ওজনটা, এটা কি বলতো, এটা কি বিন্দুতে যাচ্ছে? এটা কিন্তু জি বিন্দুতে যাচ্ছে, তাই না? এটা কিন্তু জি বিন্দুতে যাচ্ছে, অর্থাৎ এটা যেহেতু জি বিন্দুতে যাচ্ছে, এবং আমরা সবাই জানি যে ওজন কোন দিকে ক্রিয়া করে? ওজন তোমার নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই জি বিন্দুটা তোমার কোন দিকে ক্রিয়া করতেছে? এই জি বিন্দুটা তোমার নিম্নমুখী ক্রিয়া করতেছে, নিম্নমুখী। অর্থাৎ এমএক্সটা কি? এই এবি পাতের ভর ভ্রামক, এবং এই পুরো পাতটার ওজনটা এই একটা বিন্দুর মধ্যে তোমার হচ্ছে ক্রিয়াশীল অবস্থায় আছে, এবং এই জি বিন্দুটা তোমার কোন দিকে ক্রিয়া করতেছে? নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই না? এখন আসি, তাহলে যদি নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ পুরো বস্তুর ওজন যদি এখানে হয়, তাহলে আমরা বলতে পারি যে সিডি অক্ষের সাপেক্ষে, এবার ঠিক আছে, এবার যদি আমি বলি তাহলে এই মানে সিডি অক্ষের সাপেক্ষে, সরি এই যে এবি অক্ষের সাপেক্ষে, তাহলে পাতটির ভর ভ্রামক কত হবে? এবি অক্ষের সাপেক্ষে, সরি আমি একটু ভুল বলছি, আমি বলতেছি আবার, সরি আমি আবার বলতে সিডি অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, সিডি অক্ষের সাপেক্ষে এই এবিটা আমি বের করছি, তাই না? এবিটা আমি বের করছি, তাহলে সিডি অক্ষের সাপেক্ষে, এবার সিডি অক্ষের সাপেক্ষে তাহলে ভর ভ্রামক কত হবে? ভর ভ্রামক তাহলে কত হবে বলতো? ডেল, এটা কত হবে? ডেল এম এক্স, তাই না? ডেল এম এক্স, এই ডেল এম এক্সটা কত হবে বলতো? এই ডেল এম এক্সটা 0 হবে,
তাই না? কারণ এই পাতে কি কোনো ভর আছে? এই পাতে কিন্তু কোনো ভর নাই, তাই না? এখানে কিন্তু ডেল এম এক্স জিরো। ওকে, এখানে কিন্তু ডেল এম এক্স জিরো। আচ্ছা, আর হচ্ছে এই যে তোমার যতগুলো এখানে সামেশন আছে, তাহলে এখানে কি হচ্ছে বলতো? এখানে সামেশন গুলা আমি আবারও বলতেছি, তাহলে এখানে দেখো খেয়াল করে, এই যে এখানে যে যতগুলো সামেশন আছে এখানে এম ওয়ান এম টু এম থ্রি, আমি বলতে পারি এখানে তাহলে ডেল এম যেগুলো যদি আমি এখন ক্যাপিটাল এম বলি, ঠিক আছে, এই যে ডেল এম যেটা যেখানে যেটা এখানে ডেল এম ছিল, যেটা এই ডেল এম, ঠিক আছে, ডেল এমটাকে আমি বলতে পারি তোমার কি ক্যাপিটাল এম। আর হচ্ছে এই যে তোমার এই অংশটুকু এটাকে আমি কি বলতে পারি বলতো? যে আইজি ইজ ইকুয়াল টু, এটাকে বলতে পারি আমি আইজি ইজ ইকুয়াল টু সামেশন অফ এম এক্স স্কোয়ার। কারণটা কি বলতো? যে আমরা জানি যে এই অক্ষের যত ভ্রামক হচ্ছে আইজি, তাহলে এই আইজি বরাবর যদি আমি এখন মানে আইজি বের করতে চাই, তাহলে কি করবো বলতো? সামেশন অফ এখানে সবগুলো এম নিব, দেন সবগুলো এক্স নিব, তাই না? তাহলে এখানে এই যে এই ভ্যালুটা কি হবে বলতো? আইজি হয়ে যাবে। আর এটা কি হবে? ডেল এম ক্যাপিটাল এম হয়ে যাবে। আর এটা কি হবে বলতো? যেটা এটা তোমার জিরো হবে, তাই না? জিরো হবে। এটা কেন জিরো হবে? বিকজ এই যে আই সিডি অক্ষের সাপেক্ষে এখানে কোনো ভর আছে? এখানে কোনো ভর ভ্রামক আছে? এখানে কোনো কোনো কিন্তু ভর ভ্রামকটা নাই, তাই না? এখানে যেমন একটা ওজন আছে, তার নিম্নমুখী ক্রিয়াশীল, আর এখানে কিন্তু কোনো ওজন নাই, তাই না? আমি বলতে পারি এটা কি বলা হবে বলতো? তাহলে এখানে যে ভ্যালুগুলো বসাই দিতে আমি একটা করে, তাহলে এখানে কি কি পাইলাম আমি? ডেল এম এক্স এর ভ্যালু তোমার হচ্ছে জিরো, এই যে ডেল এম এক্স জিরো। দেন তোমার হচ্ছে এখানে ডেল এমটা তোমার হচ্ছে ক্যাপিটাল এম। ডেল এমটা ক্যাপিটাল এম কেন হলো? কারণ সবগুলা বস্তুর ভরকে একত্র করলে আমি এটা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করছি। দেন আইজি হচ্ছে তোমার কি বলতো? ডেল এম এক্স স্কোয়ার। তাহলে আমি বলতে পারি যে সুতরাং আই ইজ ইকুয়াল টু আইজি প্লাস এই যে টু এইচ, তাই না? টু এইচ ইন্টু জিরো প্লাস এম এইচ স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? আইজি প্লাস এম এইচ স্কোয়ার। বাস, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরি, অর্থাৎ সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে চলো আমরা এবার হচ্ছে আমাদের এই টপিকটা এবার একটু এখানে খেয়াল করে দেখি। আমি তোমাদেরকে সুন্দর একটা পিডিএফ দিয়ে দিচ্ছি অলরেডি, ঠিক আছে? তোমাদের হচ্ছে দেখো যে লম্ব অক্ষ উপপাদ্য, দেখো একটা এখানে বলতেছিলাম তোমাদেরকে একটা ফিটেড স্পিনার, ঠিক আছে? তখন আমি বলতেছিলাম কথাটা যে এখানে সাপোজ হচ্ছে তুমি ফিটেড স্পিনার তুমি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর জড়তার ভ্রামক জানো 10 কেজি মিটার স্কয়ার, সরি, হ্যাঁ। তো এখানে তুমি সাপোজ ধরো যে এই বস্তুটা তুমি জড়তার ভ্রামক জানো তোমার হচ্ছে কত বলো তো? এক্স বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর 10 কেজি মিটার স্কয়ার। তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর জড়তার ভ্রামক জানো 10 কেজি মিটার স্কয়ার। তাহলে তোমার এখানে জেড অ্যাক্সিস বরাবর তুমি যদি বের করতে চাও, তাহলে কি হবে বলো তো? তুমি জাস্ট এটাকে প্লাস করে দিবে, তাই না? খুবই ইজি একটা জিনিস ছিল। তো এই পরে হচ্ছে আমাদের এটা তোমার হচ্ছে সমান্তরাল অ্যাক্সিস উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখানে সেম ভাবে আমাদের সূত্র হচ্ছে তোমার যে এটা, এখানে আইজের জায়গায় তুমি, আমি তোমাদেরকে আইজে দেখাইছি, আর এখানে তোমাদের আইজের জায়গায় আমি এখানে আইজি দিছিলাম, তাই না? অর্থাৎ দেখো এই যে ভর কেন্দ্রগামী, দেখছো? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর এটা তোমার হচ্ছে ভর কেন্দ্র থেকে দূরবর্তী অক্ষে, অর্থাৎ ওই যে যেটা আমি তোমাদের দেখালাম আই হিসাবে সেটা। আর এখানে আমি দেখাচ্ছিলাম তোমাদের এইচ স্কোয়ার, আমি এখানে দিচ্ছিলাম আর স্কোয়ার, সেম জিনিস, জাস্ট এখানে ডিসটেন্সটা তুমি যেভাবে ধরে নাও না কেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? টোটালি ইটস আপ টু ইউ। তো এটা গেল আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। এরপরে আসো, এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, ঠিক আছে? সেই ম্যাথটা আমরা এখন দেখি। আমাদের এই সমান্তরাল অক্ষ উপপাদ্যের ম্যাথ আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একদম 100% ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাথটা তোমার যদি একটু দেখো, খেয়াল করে দেখো তো এই ম্যাথটার মধ্যে কি করছে। এই ম্যাথটার মধ্যে তোমার হচ্ছে দেখো এখানে একটা ললিপপ দেওয়া আছে, ললিপপ, ঠিক আছে? এটা হচ্ছে ললিপপের স্টিকটা, আর তোমার ললিপপের চকলেটটা, ঠিক আছে? এখন মনে করো যে এখানে একটা অক্ষ নিলাম, আমি একটা অক্ষ নিলাম। এখন তুমি মনে করো যে এই অক্ষের সাপেক্ষে এই বরাবর এই বস্তুটাকে ঘোরাচ্ছ, এই ললিপপটা তুমি ঘোরাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এই যে তুমি ঘোরাচ্ছ, এখন কথা হচ্ছে, না আমি একটু আমি আরেকটু রিভাইজ করি। সেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি তুমি যদি এখানে এই অ্যাক্সিস বরাবর তুমি যদি ঘোরাও, এখন কথা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর ঘুরাইলে এখানে একটা আরেকটা অ্যাক্সিস আছে না বলো তো? এখানে এখানে কিন্তু আরেকটা অ্যাক্সিস আছে, তাই না? এখানে কিন্তু আরেকটা অ্যাক্সিস আছে এই জায়গাটায়, অর্থাৎ এই বরাবর এটা হচ্ছে এন অ্যাক্সিস, এটা হচ্ছে এন অ্যাক্সিস। এখানে আমি সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আরেকটা অ্যাক্সিস, ধরলাম হচ্ছে তোমার ও অ্যাক্সিস, ঠিক আছে? এখন এই দুটো অ্যাক্সিস সাপেক্ষে তোমাকে হচ্ছে মেইনলি বের করতে হবে কি বলতো? যে এই যে সিস্টেমটা জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন আমি তোমাকে কোশ্চেন আবার বলতেছি, ভাবা সেটা ললিপপ, এখানে দেওয়া আছে একটা অ্যাক্সিস, নাম হচ্ছে তার এন অ্যাক্সিস, ঠিক আছে? এখন তোমাকে এখানে বের করতে হবে হচ্ছে এই অ্যাক্সিসটা জড়তার, মানে এই অ্যাক্সিস সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত। এখানে কিন্তু একটা অ্যাক্সিস আছে, ঠিক আছে? এটা তোমার হচ্ছে বস্তুর কেন্দ্রগামী, মানে এই যে তোমার ললিপপটা, এই ললিপপটা একটা ইয়ে আছে না, একটা ভর কেন্দ্র আছে না? যে ভর কেন্দ্র বরাবর কি আছে? একটা অ্যাক্সিস আছে না, যেটা আমি একটু আগে দেখছিলাম। তো ও এখানে কিন্তু আরেকটা অ্যাক্সিস আছে,
আর এখানে তোমার আরেকটা বহিস্থ অ্যাক্সিস আছে, অর্থাৎ এখানে ধরো সাপোজ ধরো এখানে তোমার দেওয়া আছে এটা হচ্ছে আই, অর্থাৎ তোমাকে এখানে আই এর ভ্যালু বের করতে হবে আই। তো এখানে একটা আইজি আছে, দেন তোমার এখানে একটা এইচ আছে, এইচ তাই না, এই যে তোমার এইচ এটা তাই না, এইচ, যেটা তোমাকে আমি একটু আগে দেখাইলাম, ঠিক আছে, মানে মোটামুটি তোমাদেরকে যা দেখাইছি এখানে সেম জিনিসটাই আছে। ওকে, তাহলে আসো এটা আমি তাহলে কিভাবে সলভ করতে পারি একটু ভালো মতো খেয়াল করবা, ভালো মতো লক্ষ্য করবা আমার কথাটা। সেটা হচ্ছে যে সবার আগে আমি জাস্ট এটার একটা এঁকে নিব, ঠিক আছে, একটা আমি হচ্ছে একটা ফিগার ড্র, একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে নেবো, একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং। ফ্রি ড্রয়িংটা কিভাবে করতে পারি, এইভাবে মনে করো একটা ললিপপের আমি চকলেট আঁকলাম, আর এখানে হচ্ছে আমি ললিপপের স্টিকটা দিলাম, ঠিক আছে, বাস। এখন সাপোজ ধরো আমি বলে দিলাম যে এইখানে এই বিন্দুতে তোমার হচ্ছে এটা ভর কেন্দ্রটা উপস্থিত, অর্থাৎ জি বিন্দু উপস্থিত এই বিন্দুতে, তাহলে এই বিন্দু বরাবর আমি একটা অ্যাক্সিস এঁকে নিলাম। ওকে, আমি ধরে নিলাম এটা নাম হচ্ছে তোমার ও অ্যাক্সিস, এবং এখানে একটা অ্যাক্সিস দেওয়া ছিল, এটা কি অ্যাক্সিস, এটা এন অ্যাক্সিস। আমাকে এখন এই অ্যাক্সিস সাপেক্ষে বস্তুটার জড়তার ভাগ বের করতে হবে, অর্থাৎ আই বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই অ্যাক্সিস সাপেক্ষে আমি বলে দিলাম তোমার এটা হচ্ছে তোমার আইজি। ওকে, এটা আইজি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে কি কি দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে হচ্ছে এই বস্তুটার এই যে গোলকটা, এই যে এখানে যে চকলেটটা, এই চকলেটটা তোমার ভর দেওয়া আছে 0.02 কেজি, আর এইটা যে রেডিয়াস দেওয়া আছে কত 0.01 মিটার। ওকে, তাহলে কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে কি বলতো যে মাত্র গোলকের ভর আর কি, তাই না, গোলকের ভর। আচ্ছা, আমি জাস্ট এটাই বলে দিই, এখানে এটাই বলে দিই জাস্ট, যে এখানে এটাকে দিয়ে দিলাম তোমার m1 ইজ কত দেওয়া আছে 0.02 কেজি, এন্ড তোমার হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ R1 দেওয়া আছে তোমার কত 0.01 মিটার, ঠিক আছে। এবং এই যে কাঠিটা, এই কাঠির একটা ভর আছে তাই না, তো আমি কাঠির ভরটাকে বলতে তোমার হচ্ছে m2 সাপোজ ধরে দিলাম, m2 কত দেওয়া আছে 0.01 কেজি, এবং কাঠির যে দৈর্ঘ্য, এই যে কাঠির যে লেন্থ এল দেওয়া আছে কত 0.05 মিটার, তাহলে এই যে 0.01 কেজি, এবং তোমার কাঠির যে দৈর্ঘ্য অর্থাৎ এল দেওয়া আছে কত 0.05 মিটার, ঠিক আছে। তাহলে আসো আমি কিভাবে বের করবো, বেশ সবার আগে একটু জাস্ট চিন্তা করে নাও। সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে, তুমি যদি এই অ্যাক্সিস বরাবর তুমি যদি ঘোরাও কাঠিটাকে, ঠিক আছে, তুমি যদি এই অ্যাক্সিস বরাবর কাঠিটাকে যদি ঘোরাও, এই যে ঘোরাচ্ছ, আচ্ছা আমি আরেকটু ফ্রি হ্যান্ড ড্রয়িং করে নিই এখানে, এই সাপোজ আমি এই যে ঘোরাচ্ছি এখানে, এই এই যে ঘোরাচ্ছি, ঠিক আছে, এই বরাবর ঘোরাচ্ছি তাই না, এই যে এই বরাবর এটাকে ঘোরাচ্ছি। এখন এই যে আমি ঘোরাচ্ছি এটাকে, এই যে ঘোরানোর সময় এটার মধ্যে একটা জড়তার ভ্রামক উৎপন্ন হচ্ছে তাই না। এখন কথা হচ্ছে এখানে জড়তার ভ্রামক আসলে এখানে আমার বস্তু আসলে কয়টা, এখানে কিন্তু বস্তু দুইটা, একটা তোমার গোলক, নিরেট গোলক তাই না, আমরা জানি চকলেটের ভিতরে কিন্তু কোনো ফাঁপা থাকে না, তো এটা নিরেট গোলক, আর এটা হচ্ছে একটা দণ্ডের মতো আচরণ করতেছে তাই না, কাঠিটা কিসের মতো আচরণ করতেছে, দণ্ডের মতো। তো এখানে কিন্তু আমার দুইটা বস্তু কাজ করতেছে তাই না, দুইটা বস্তু কাজ করতেছে। সবার আগে আসি, আমি এই এন অ্যাক্সিসের সাপেক্ষে, এই এন অ্যাক্সিসের সাপেক্ষে এন অ্যাক্সিস এন আচ্ছা অ্যাক্সিস হবে এটা, এন অ্যাক্সিসের সাপেক্ষে এই যে কাঠিটার, ঠিক আছে, কাঠিটার জড়তার ভ্রামক নির্ণয় করি। চলো কত হবে, আমি ধরে নিলাম এটা তোমার হচ্ছে আই, সাপোজ ধরে এখানে দিয়ে দিলাম তোমার হচ্ছে আমি কাঠি দিয়ে দিলাম, আই কাঠি ইজ ইকুয়াল টু কি হবে বলতো, এটা যেহেতু তুমি এই দণ্ডটার একটা প্রান্ত ধরে, এই যে তুমি যেহেতু এই দণ্ডটার একটা প্রান্ত ধরে যেহেতু ঘোরাচ্ছ তাই না, একটা প্রান্ত ধরে, সো আমরা জানি যে একটা বস্তুকে তুমি যদি একটা প্রান্ত ধরে ঘোরাও তাহলে জড়তার ভ্রামক তোমার হচ্ছে 1/3 ml স্কয়ার। এই যে এই দেখো, তুমি যদি একটা প্রান্ত ধরে ঘোরাও তাহলে কি হবে 1/3 ml স্কয়ার তাই না। তাহলে খুব সহজে আমি এটা জড়তার ভ্রামকটা বের করতে পারি, কি হবে এখানে 1/3 ml স্কয়ার, তাহলে এখানে কি হবে বলতো m2 l স্কয়ার হবে তাই না। তাহলে এখানে 1/3 ইন্টু 0.01 ইন্টু 0.05 স্কয়ার, আমার এখানে কত অ্যান্সার আসবে, আমার এখানে মেবি আমি এখানে অ্যান্সারটা অলরেডি বের করে রাখছি, পরে বের করি, এটা সমস্যা নাই, মানে বের করা আছে, আমি পরে দেখতেছি। আচ্ছা এখন আসো, এই যে তোমার ইয়াটা, এই যে তোমার গোলকটা, এখন এই গোলকের জন্য তোমার হচ্ছে একটা ডিফারেন্স আসবে। খেয়াল করে দেখো, এই বস্তুটার যে তোমার মানে এই যে কাঠিটা ছিল, কাঠিটা তোমার শুধুমাত্র এন অ্যাক্সিস বরাবর তুমি ঘোরাচ্ছ, কিন্তু এই যে তোমার এই যে তোমার যে গোলকটা এখানে, এই গোলকটা কিন্তু মোট দুইটা অ্যাক্সিসের মধ্যে সীমাবদ্ধ, মোট দুইটা অ্যাক্সিস। এই কাঠিটা যথাযথভাবে বের করার সময় আমার কিন্তু কোনো ধরনের সমান্তরাল অক্ষ উপপাদ্যের প্রভাব মানে প্রয়োগ হয় নাই। কেন হয় নাই, কারণ কাঠিটাকেই আমি এন অ্যাক্সিস বরাবর ঘোরাচ্ছিলাম, কিন্তু এই গোলকটা কিন্তু এন অ্যাক্সিসে নাই, এবং গোলকটাকে কিন্তু আমি এন অ্যাক্সিস বরাবর ঘোরাচ্ছি ঠিকই কাঠিটার সাথে, বাট গোলকটার কিন্তু নিজস্ব একটা অ্যাক্সিস আছে, নাম হচ্ছে তার ও অ্যাক্সিস, অর্থাৎ তার ভর কেন্দ্রগামী যে অ্যাক্সিসটা,
তার ভর কিন্তু আমি এক্সিস বরাবর তার একটা জড়তার ভ্রামক আছে এবং এই বরাবর তার একটা জড়তার ভ্রামক আছে। এইবার আমার সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ হবে, ঠিক আছে? এবার আমার সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ হবে। তাহলে আমি বলতে পারি তাহলে ও এক্সিস বরাবর তোমার হচ্ছে গোলকের, ঠিক আছে, গোলকের জড়তার ভ্রামক, ভালো মতো খেয়াল করবা জিনিসগুলো কিন্তু, ঠিক আছে? জড়তার ভ্রামক কি হবে, আমি ধরে নিলাম এটা তোমার হচ্ছে আইও। তাহলে আমরা জানি নিজের গোলকের ক্ষেত্রে কি হয়, 2/5 mr স্কয়ার, তাই না? 2/5 mr স্কয়ার, তাহলে 2/5 ইন্টু m1 ইন্টু r1 স্কয়ার, তাহলে 2/5 ইন্টু m1 কত 0.2 ইন্টু r1 কত 0.01 স্কয়ার, ঠিক আছে? তো এখানে আমাদের একটা অ্যান্সার আসবে, তাই না? এখানে একটা অ্যান্সার আসবে। ওকে, এইবার আমি নিতে পারি হচ্ছে আমাদের এন অ্যাক্সিস সাপেক্ষে গোলকের জড়তা ভ্রামক। কেন? কারণ ওই যে আমি বললাম যে এই গোলকটাকে জন্য তোমার মোট দুটো অ্যাক্সিস কাজ করবে, একটা তোমার হচ্ছে এটা, একটা তোমার হচ্ছে তার নিজস্ব ভর কেন্দ্রগামী অক্ষটা, সেটা এন অ্যাক্সিসের সাপেক্ষে গোলকের জড়তার ভ্রামক, ঠিক আছে? সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং। তাহলে আমি দেখি তাহলে এখানে কি হবে, তাহলে তাহলে আমি এবার বলে দিলাম তোমার আই গোলক, এখানে আমি এন অ্যাক্সিস বরাবর নিছিলাম হচ্ছে তোমার আই কাঠি, তাহলে এখানে আমি নিলাম হচ্ছে এন অ্যাক্সিস বরাবর আই গোলক। তাহলে কি হবে, আই, আমাদের সূত্র কি, আই ইজ ইকুয়াল টু আইজি প্লাস এম এইচ স্কোয়ার। এখানে আমার আইজি বদলে আমি কি নিছি, আই ও নিছি, তাহলে আই ও প্লাস এম এইচ স্কোয়ার, তাহলে এম এর এমটা কি হবে, গোলকের হবে, প্লাস এল স্কোয়ার, তার মানে কাঠির, তাই না? এম এল, এখানে এই এসটা কি বলতো, এসটা কি অ্যাকচুয়ালি, এসটা কি বলতে পারো, এসটা তোমার হচ্ছে কি, এই যে এটা এস না বলতো, এটাই তো এইচ, তাই না? এখানে এই যে ডিসটেন্সটুকু কতটুকু, ডিসটেন্সটুকু এটা তোমাদের এখানে কি ছিল, এইচ ছিল, এখানে আমাদের কি হবে, এটা কাঠিটা দৈর্ঘ্যটা হবে না বলতো? কারণ এখানে এই অ্যাক্সিস থেকে এক্স এর দৈর্ঘ্য কতটুকু, এই অ্যাক্সিস থেকে এক্স এর দৈর্ঘ্য যদি তুমি এইচ ধরো, এটা কিন্তু কাঠির দৈর্ঘ্যের সমানই, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু এল, তাই না? তো আমি কি বলতে পারি, আমি বলতে পারি তোমার হচ্ছে এখানে এটা এল স্কয়ার, তাই না, অর্থাৎ কাঠির, ঠিক আছে? তাহলে কি পেলাম, আই ইজ ইকুয়াল, এখানে যে একটা ভ্যালু পাবো আমি সেই ভ্যালুটা বসাবা, প্লাস এখানে এম এর গোলক অর্থাৎ তোমার 0.02 ইন্টু এখানে তুমি স্কোয়ার করে দাও, ঠিক আছে? বাস, এই যে কাঠির দৈর্ঘ্য কতটুকু ছিল, 0.05, তাহলে যে 0.05 স্কোয়ার। সো এখানে আমাদের একটা অ্যান্সার চলে আসলো আমাদের, তাই না? এখন কথা হচ্ছে তোমার কোয়েশ্চেনে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে কোয়েশ্চেনের মধ্যে যে এই যে আচ্ছা কোয়েশ্চেন একবার দেখে নিই। কোয়েশ্চেনে বলছে যে এন অ্যাক্সিসের সাপেক্ষে সিস্টেমটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এন অ্যাক্সিসের সাপেক্ষে মোট সিস্টেমটার, টোটাল সিস্টেমটার মানে কাঠি গোলক সবকিছু মিলায়া। তাহলে আসো, তাহলে আমাদের কি হবে বলতো, এন অ্যাক্সিসের সাপেক্ষে মানে মানে কি বলবো, এখানে আমরা কি লিখবো কথাটা, সিস্টেমটির, তাই না, সিস্টেমটির জড়তার ভ্রামক কত হবে, এই যে আই কাঠি, এই যে এটা প্লাস আই গোলক, বাস তোমার এখানে যে অ্যান্সারটা আসবে তুমি বসাই দিবা, এখানে যোগ করবা, বা যোগ করলে আমাদের কি হয়ে যাবে বলতো, এখানে অ্যান্সার চলে আসবে। তো আমি অলরেডি এখানে এটা করে রাখছি, এটা এই দেখো, এই যে তাহলে দেখো এই যে তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে 5.91 × 10⁻5 কেজি মিটার স্কয়ার, ঠিক আছে? ফার্স্ট অফ অল কি করছি আমরা, যে এনএক্স এর সাপেক্ষে কাঠিটার জড়তার ভ্রামক বের করছি। দেন যেহেতু এটার মধ্যে আবার দুইটা মানে অ্যাক্সিস কাজ করতেছে, একটা ও অ্যাক্সিস একটা এন অ্যাক্সিস, তো ও অ্যাক্সিস বরাবর বের করলাম, এন অ্যাক্সিস বরাবর বের করলাম। তো দেন আমি কি করলাম বলতো, এই এন আর এন এটা আমি দুটো যোগ করে দিলাম, তাহলে আমাদের এই ম্যাথটা কিন্তু সলভ হয়ে গেল, ঠিক আছে? তো এটা ছিল আমাদের মোটামুটি জড়তার ভ্রামক মানে সম্পর্কিত সকল ধরনের তোমার হচ্ছে মানে বলতে পারো যে আমাদের থিওরি প্লাস তোমার হচ্ছে থিওরি রিলেটেড ম্যাথ, আমাদের মোটামুটি এটুকুই। আমাদের এর বাইরে কোনো কঠিন জিনিস আসবে না, ঠিক আছে? আমাদের যদি সর্বোচ্চ কঠিন আসে এই উপপাদ্য রিলেটেড কোনো একটা ম্যাথ আসতে পারে। তো তোমাদের দেখা যাবে তোমার কিভাবে সলভ করবা, তাই না? সো তোমাদের আশা করি তোমাদের এখানে এখন কোনো প্রবলেম নাই।